স্যার, অনেক চেষ্টার পর সারা দুপুর আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি আজকে স্বভাবতই অত্যন্ত ব্যস্ত, এবং আপনাকে শুভেচ্ছা, অফুরন্ত অভিনন্দন। আজকে আপনি যে বিরাট জয় কর্মচারী সমাজের হয়ে ছিনিয়ে আনলেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো স্যার, যদিও প্রাথমিক আর নেই, প্রতিক্রিয়া। দেখুন, বিষয়টা যেহেতু জিজ্ঞাসা করছেন, খানিকটা হয়তো আত্মশ্লাঘার বিষয় হয়ে দাঁড়াবে। যাই হোক, বলি সেটা হচ্ছে, প্রথম যখন সরকারি কর্মচারীরা এটা মামলা করেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বলে দেন যে ডিএ হচ্ছে দয়ার দান, এটা কোনো কর্মচারীর অধিকার নয়। তখন সে মামলায় আমি ছিলাম না। তারপর যখন তার বিরুদ্ধে হাইকোর্টে আসে, সেই সময় হয়তো কর্মচারী নেতৃত্ব তারা আমার কাছে এসে যোগাযোগ করেন। আমি শুনে তখনই এটা আমার মনে হয়েছে আমার বোধ থেকে, যে ডিএ কখনোই দয়ার দান হতে পারে না। এটা একটা কর্মচারীদের অধিকারের মধ্যে আসে, কেন বেতন বৃদ্ধির সঙ্গে ডিএ সম্পর্কযুক্ত। আমার আইনি অভিজ্ঞতা থেকে, এবং সেভাবেই সওয়ালটা শুরু করি। এবং আমি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এটা গ্রহণ করতে বাধ্য করেছি আইনগত দিক থেকে, রোপা রুলসের ভিত্তিতে, যে ডিএটা হচ্ছে কর্মচারীদের বেতনের একটি অবিচ্ছেদ্য অংশ। হুম। এবং সেটা প্রায় হওয়ার পর বহুবার হাইকোর্ট ট্রাইব্যুনাল হয়েছে, বারবার রিভিশন হয়েছে, বারবার রিভিউ ফাইল করেছে সরকার। আমার একটা অত্যন্ত ভালো লাগা ছিল যে যখন নাকি ট্রাইব্যুনালে রিভিউ মামলাটা দাখিল হয়, আমি সাধারণত ট্রাইব্যুনালে যাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সরকারি কর্মচারী বন্ধুদের অনুরোধে গিয়েছিলাম। সেদিনকে ট্রাইব্যুনালে যাওয়ার পথে সরকারি কর্মচারীরা প্রায় বলতে পারেন ওই ব্যারিকেড করে আমাকে নিয়ে গেলেন। হ্যাঁ, হ্যাঁ। সেখানেও আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম আইনগতভাবে যে না, ডিএটা একটা ন্যায্য ন্যায়সঙ্গত অধিকার। এটা হচ্ছে মূল। টাকাটা কি পাবেন কি পাবেন না সেটা তো পরের কথা। হুম। এই কম্পোনেন্টটা। বিষয়টাকে, হ্যাঁ, এইটা নিয়েই হাইকোর্টে সবার রিভিউ হয়েছে। তারপরে তারা সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সমস্ত রকম চেষ্টা করেছেন। মানে একটি মামলায় 3 জন 4 জন সিনিয়র অ্যাডভোকেট, প্রত্যেকের লাখো টাকা সিনিয়র অ্যাডভোকেট, তাদের দিয়ে সওয়াল করিয়েছেন। হুম। আমার একটাই উদ্দেশ্য ছিল যে এই অধিকারটাকে প্রতিষ্ঠিত করা, আইনজীবী হিসেবে এটা মনে করেছি, এবং একজন সামাজিক আন্দোলনের কর্মী হিসেবে মনে করি মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয় অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আজকে অত্যন্ত খুশি এই জন্যই যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যে যুক্তি নিয়ে আমি সওয়াল শুরু করেছিলাম তার মান্যতা দিলেন, যে ডিএটা কর্মচারীদের একটা ন্যায়সঙ্গত আদায়যোগ্য দাবি, সেজন্য আদালতে তারা আসতে পারে। এই স্বীকৃতিটাই হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি, অধিকারের স্বীকৃতি। দয়ার দান, অনুদান, এগুলো হচ্ছে অত্যন্ত নেতিবাচক চিন্তা। ঠিক। তার বিরুদ্ধে দাঁড়িয়ে অধিকার প্রতিষ্ঠিত হলো। এবং আরো খুশি হলাম যে সুপ্রিম কোর্ট টাকা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। হুম। এখন সেই টাকা কর্মচারীরা পাবেন কি পাবেন না সেটা তো পরের কথা। না পেলে পরে এই রাজ্যের, আমি ঠাট্টা করে বলি, খাঁচা তৈরি আছে, খাঁচায় চলে যাবেন, আপনারা দানা পানি জোগাড় করবেন। কারণ সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত রায়। এরপরে ওরা চেষ্টা করবেন রিভিউ ফাইল করার, এবং আমি নিশ্চিত রিভিউ বা খারিজ হবে। তারপরে ওরা চেষ্টা করবেন কিউরিটি পিটিশন ফাইল করার, আমি জানি খারিজ হবে। কিন্তু যেটা ওরা চেষ্টা করছেন সেটা হচ্ছে এই নির্বাচন এসে গেছে, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক। পার করে দেওয়ার। ঠিক। এবং আমার নিজের ধারণা, যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজেপি কেউ ক্ষমতায় আসবেন না যদি নির্বাচনটা ঠিক মতো হয়। ওদেরও একটা হিসেব আছে, তাই ওরা ভাবছেন যে নির্বাচনটা পার হয়ে গেলে পরে তাদের দিয়ে দেওয়ার দায়টা পড়বে নতুন সরকারের ওপর। এটা আমার নিজস্ব হিসেব। কেউ কেউ বলতে পারেন আপনি অনেক বেশি কাল্পনিক হিসেব করছেন, কিন্তু আমার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এটাই। সেই জন্যই এই রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশে সরকারি কর্মচারীদের পক্ষে। স্যার, আপনি একটা অত্যন্ত বড় কথা বললেন, মানে ব্রেকিং হতে পারে আজকে রাতের প্রতিবেদনে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি কেউই সরকারে আসবে না, সেক্ষেত্রে কে সরকারে আসতে পারে বলে আপনি মনে করছেন? বিকল্প সরকার তৈরি হবে। বিকল্প সরকার তৈরি হবে। মমতা, বিজেপি এবং এদের চরিত্রটা দেশব্যাপী এমন দ্রুত প্রকাশিত হচ্ছে, যত বেশি নাটক করার চেষ্টা করছেন তত বেশি বেশি করে এদের মুখোশটা ভেঙে পড়ছে। সেই জায়গায় সাধারণ মানুষ তারা উপলব্ধি করছেন যে তাদের বাঁচবার একমাত্র রাস্তা, আমি আবারও বলি, বামপন্থা, সেদিকে তাদের যেতে হবে।
স্যার, একটা প্রশ্ন পাবলিক ডোমেনে খুব ঘোরাফেরা করছে, একটা নোশন। আমি এই প্রশ্ন করাটা কতটা রুচিসঙ্গত আমি জানি না, আপনি চাইলে স্যার এড়িয়েও যেতে পারেন, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করব। আমার মনে হয় মানুষের এই প্রশ্নের উত্তর জানা উচিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা দিয়ে মামলা লড়েন এসএসসির ক্ষেত্রে, এরকম একটা অভিযোগ উঠে এসেছিল। আপনার চেম্বারের সামনে বিক্ষোভ হয়েছে, আপনার বিরোধী রাজনৈতিক দল তারা এরকম বিবৃতি দিয়েছেন, জনমানসে এরকম একটা নোশন আছে। কপিল সিব্বলরা কত টাকা জেনারেলি ফিজ নেন সেটা গুগল করে জানা যায়, আপনি বলবেন না সেটা আমি জানি, মোটামুটি ধারণা করা যায়। একটা কথা আমি আপনার কাছে জানতে চাই স্যার, যে এরকম একটা নোশন ঘোরাফেরা করছে বাজারে যে আপনি বিনা পারিশ্রমিকে এই মামলা লড়লেন। স্যার, আমি আপনার ওপর ছেড়ে দিচ্ছি, কোনটা সত্যি? আপনি কি সত্যি স্যার বিনা পারিশ্রমিকে এই গোটা মামলা লড়লেন? প্লিজ অ্যাড্রেস এটা করুন। নিয়ে আমি আমি কেন মন্তব্য করতে যাব? যারা বলছেন তারা তাদের উপলব্ধি থেকে বলছেন। নিঃসন্দেহে আমার যে লক্ষাধিক টাকার আমার ফিজ আমি বলতেই পারি। হুম আমি হুম অন্যান্য মামলা যাদের ক্ষমতা আছে হুম হুম তাদের হয়ে যখন মামলা করি তখন তো তারা লক্ষাধিক টাকার ফিজই আমাকে দেন, তাদের সঙ্গে তখন আমার কোনো কম্প্রোমাইজ নেই। হুম হুম। কিন্তু আমি চেষ্টা করি যে মানুষ পারেন না, অসহায়, তাদের আইনি সাহায্য দেওয়ার জন্য। এখন যারা সাহায্য পেয়েছেন তারাই বলবেন, যারা সাহায্য পাননি তারা বলবেন না। এ নিয়ে আমার মন্তব্য করাটা কি ঠিক হবে? স্যার, আমি আবারও একটুখানি মানে কবর খুঁড়েই ইতিহাসকে একটু তুলে আনার চেষ্টা করব, এটা আমার দায়িত্ব স্যার। আপনি কি সত্যি এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে প্রতারিত করেছেন? যারা এসএসসি পরীক্ষার্থী জেনুইনলি তারা যদি এই কথা বলেন তারাই বলতে পারবেন, এবং যারা আমার কাছে আমাকে দিয়ে মামলা করিয়েছেন তারা কেউ এই কথা বলেন না। স্যার, আরেকটা কথা, আজকে বাজেট নিয়ে আমি আপনার একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা অবশ্যই করব, কারণ আজকে বাজেট 4% ডিএ সরকারি কর্মচারীদের চলতি বেতনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলেন, কিভাবে দেখছেন? এটা অর্থহীন ঘোষণা, যেখানে সুপ্রিম কোর্টের রায় হয়ে গিয়েছে বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। এই 4% তিনি বকেয়ার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। ঘোষণা করেছেন, টাকা দেবেন কিনা জানি না, কিন্তু এখন সেই ঘোষণাটাও অকার্যকরী হয়ে যাবে, কেন সুপ্রিম কোর্টের রায়টাই শিরোধার্য হবে। এই সমস্ত বকেয়া টাকা তাদের দিয়ে দিতে হবে। স্যার, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কজন রাজনীতিক সব থেকে সমালোচনা মুখর, আপনি তাদের মধ্যে একজন অন্যতম সব থেকে এগিয়ে থাকা মানুষ বলা যায়। কিন্তু আপনাকে একটু ভোতা করে দেবেন কি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে তিনি দিচ্ছেন বেকার যুবকদের, 21 থেকে 40 বছর বয়সী যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন, কি বলবেন স্যার? যে কোনো সক্ষম যুবক এই প্রস্তাবনাকে ঘৃণা করবেন, কেন সক্ষম যুবকেরা চান তারা তাদের শ্রম দ্বারা অর্থ উপার্জন করে সম্মানের সঙ্গে বাঁচতে। রাজ্য সরকার কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। মুখে মুখে বড় বড় বক্তৃতা করেন মোদী এবং মমতা একই কায়দায়, কিন্তু বাজেটে কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আর 1,500 টাকা করে তারা যুবকদের বেকার ভাতা দেবেন বলছেন, 20 থেকে 41 বছর, তাই জীবনটাই তো শেষ হয়ে গেল, তাতে কাজের সুযোগ কোথায়? সরকারের তো সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কাজের সুযোগ তৈরি করা। সেই জন্য এইসব কথায় আমার মনে হয় না কোনো বুদ্ধিমান সুচিন্তিত যুবক প্রভাবিত হবেন, বরং তারা এর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করবে। স্যার, লক্ষ্মীর ভান্ডারও তো বাড়ানো হলো, সেক্ষেত্রে তো প্রান্তিক মহিলাদের সুবিধা হবে বলে ধরে নেওয়া হচ্ছে। প্রান্তিক মহিলাদের সুবিধা হতে পারে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো প্রান্তিক মহিলাদের জন্য নয়। হুম। লক্ষ্মীর ভান্ডার তো ভোটের জন্য সর্বস্তরের মহিলাদের। আমি তো শুনেছি অল্টো করে চড়ে গিয়েও লক্ষ্মীর ভান্ডার নাকি কেউ কেউ নেন। হ্যাঁ, আসলে বরাদ্দ অন্তত সরকারি সকলের জন্যই। সরকারি প্রকল্পকে এরকম অপপ্রয়োগ করার দৃষ্টান্ত খুব একটা তো ভারতবর্ষে দেখা যায় না। এটা সম্ভবত যে ভোটের প্রকল্প, এবং লক্ষ্মী ভান্ডার যারা নিচ্ছেন তারাও বুঝতে পারছেন তার ঘরের ছেলেকে লেখাপড়া শিখতে পারছেন না, স্কুল বন্ধ। যারা কষ্ট করে লেখাপড়া শিখছেন তারা কাজের সংস্থান পাচ্ছেন না। সুতরাং লক্ষ্মী যারা, তারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুব পুলকিত হবেন না, তারা বরং এই লক্ষ্মীর ভান্ডারকেই অলক্ষ্মীর একটি দিক বলে নির্দেশ করবেন, কারণ তাদের ঘরের ছেলে কাজ পাচ্ছে না, ঘরের ছেলে লেখাপড়া শিখতে পারছে না। এর থেকে বড় অলক্ষ্মীর কাজ কি হতে পারে? স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, অন্তত ব্যক্তিগতভাবে আপনি বিশ্বাস করুন, অন্তত 50 জন মানুষ সাক্ষাতে ওভার ফোন আমার কাছে জানতে চেয়েছেন যে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একবার জিজ্ঞেস করুন
যে এই ডিএ আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে 25% বকেয়া ডিএ, এই ডিএ পাওয়ার সম্ভাবনা কতটা যদি সরকার ডিএ না দেন, সেক্ষেত্রে সরকারের কি হতে পারে বা কি পরিণতি? আমি একটা কথা বলি, খাঁচা তৈরি আছে, খাঁচায় যাবেন এবং আপনারা দানা পানি জোগাড় করে নিয়ে যাবেন তাদের সঙ্গে দেখা করতে। স্যার ভাস্কর ঘোষ, আমি জেনারেলি নাম করি না, কিন্তু এক্ষেত্রে তার নাম যেহেতু খুব সুপরিচিত নয়, তাই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বললে হয়তো অনেকেই বুঝতে পারবেন না। ভাস্কর ঘোষ আজকে দেখা গেল তিনি জেনারেলি একটুখানি বিজেপি ঘেঁষা বলে একটা নোশন তৈরি ছিল। আজকে দেখা গেল তিনি বললেন সবুজ আবির মেখে যে আমরা তো সবুজই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আমাদেরকে গেরুয়া চশমা পরে দেখেন, কখনো লাল চশমা পরে দেখেন। উনি ডিএ দেবেন। গতকাল মুখ্যমন্ত্রী গিয়ে ডিএ রায়ের এই যে প্রক্রিয়া, এটাকে ত্বরান্বিত করে এসেছেন। সত্যি কি তাই? এমনটা হওয়ার সংস্থান আছে? না না, এটা উনি তো রসিকতা করে বলেছেন। উনি সবুজ, এটা ঠিক, কিন্তু জীবনের অভিজ্ঞতায় লড়াই করতে করতে বুঝতে পারছেন যে সবুজে আর হচ্ছে না, ধীরে ধীরে লালে যেতে হবে। এটা তো সকলের অভিজ্ঞতা। আর ওই ত্বরান্বিত করার ব্যাপারটা উনি রসিকতা করে বলেছেন। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।